Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more tempered. Rough winds do shake the darling birds of May, and summer's leaves hath all too short a day. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dreamed, and every fair from fair sometimes declines, by chance or nature changing course undreamed. But by eternal, but thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall death break the wanderest in his shade, when in eternal lines to time thou goest. So long as man can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. গাইস, সনেট 18 শেক্সপিয়ারের খুবই ওয়েল নোন এবং রিমার্কেবল সনেট। আমরা জানি যে শেক্সপিয়ার 154টি সনেট লিখেছেন, যার মধ্যে অনেকগুলো সনেটই তার ডার্ক লেডি একজন ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা। তো এই সনেটটাও সেরকমই একটা সনেট, যে তার ডার্ক লেডির যে বিউটি তাকে ইমর্টালিটি দিতেই তিনি এই সনেটটি লিখেছেন। চলো গাইজ, আমরা কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করে দেখি। Shall I compare thee to a summer's day? এই যে এই লাইনটাতে আসলে কবি তার ডার্ক লেডিকে উদ্দেশ্য করে বলতে চেয়েছেন যে আসলে আমি কি তোমাকে একটা সামার্স ডের সাথে তুলনা করতে পারি। বাট পরক্ষণেই কবির কাছে মনে হলো যে না, আসলে ডার্ক তার যে ডার্ক লেডি তাকে সে একটা সামার্স ডের সাথে তুলনা করতে পারে না। সে জানে সামার্স ডে সুন্দর। এখানে আমরা জানি ইংল্যান্ডে যে ঋতুগুলো রয়েছে তার মধ্যে সামার্স হচ্ছে সবচেয়ে সুন্দর ঋতু ইংল্যান্ডে, এবং এই ঋতুতে প্রকৃতি তার ফুল পাতা দিয়ে প্রকৃতিটাকে ডেকোরেট করে, ফার্নিশড করে রাখে। তো তখন প্রকৃতি যেদিকে তাকানো যায় সেদিকেই সৌন্দর্য অনুভব করা যায়। তো এজন্য কবির কাছে আমরা জানি কবিরা বা ইউনিভার্সাল লাভাররা সবসময় তাদের প্রেমিকাকে খুব সুন্দর সুন্দর জিনিসের সাথে তুলনা করতে পছন্দ করেন। তো আমাদের শেক্সপিয়ারের এই কবিতাটিতে সনেটটিতে আসলে এরকমই সুন্দর একটা জিনিস সামার ডে এর সাথে তার ডার্ক লেডিকে তুলনা করতে চেয়েছেন। কিন্তু পরক্ষণেই তার মনে হলো না, আসলে ডার্ক লেডি যে সৌন্দর্য সেটা আসলে সামার্স ডেকেও হার মানিয়ে দিবে। কারণ তার কাছে মনে হয়েছে যে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তার কাছে মনে হয়েছে যে তার ডার্ক লেডির সৌন্দর্য সামার্স ডে এর সৌন্দর্যের চেয়েও অনেক বেশি টেম্পারেট। দ্য উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, যে রাফ উইন্ডস, যে আনপ্লিজেন্ট যে উইন্ডস, সেটা কি করে গোলাপের যে মুকুলগুলা সেগুলোকে ঝরে ফেলে। শেক মানে হচ্ছে ঝাঁকানো, মানে ঝরে ফেলা। আর ডার্লিং বার্ডস অফ মে ধারা বুঝিয়েছে গোলাপ ফুলের যে মুকুলগুলা সেগুলোকে। অ্যান্ড সামার্স লিজ হাত অল টু শর্ট আর ডেথ, এবং গ্রীষ্ম খুব অল্প সময়ের জন্য সব কিছুকে দখল করে বা সব কিছুতে অধিকার রাখে। মূলত কথা হচ্ছে এটা, যে এই সব কিছুর জন্য সামার আসলে খুব অল্প সময়ের জন্যই আসে, খুবই শর্ট টাইমে তার ডিউরেশনটা আসলে খুব অল্প সময়েই শেষ হয়ে যায়। তো সামটাইমস টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন্স, মাঝে মাঝে যে সূর্য খুব তীব্রভাবে কিরণ দিতে থাকে, এখানে আই অফ হ্যাভেন দ্বারা আসলে সূর্যকে বুঝিয়েছে। অ্যান্ড অফটেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, আবার দেখা যাচ্ছে যে মাঝে মাঝে তার যে সোনালি রোদের আলো, সোনালি কিরণ, সেটা আসলেই মাঝে মাঝে মেঘে ঢেকে যায়। কারণ আমরা দেখি যে সূর্য মাঝে মাঝে যখন মেঘে ঢেকে যায় তখন তার আলো আর পৃথিবীতে আসে না, তার এই গোল্ড কমপ্লেক্সনটা মানে সোনালি আলোটা
পৃথিবীতে তখন আর আসে না। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সাম টাইম ডিক্লাইন্স, এবং প্রত্যেকটা সুন্দর জিনিস কখনো না কখনোই তারা কি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ আমরা জানি আসলে আমাদের এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, ইটার্নাল বলতে যেখানে কিছুই নাই। তো সেখানে প্রত্যেকটা সুন্দর জিনিস যে সারা জীবন সুন্দর থাকবে তা কিন্তু না। এখানে কবি একটা হার্শ রিয়েলিটিটাকে তুলে ধরেন যে ইন দ্য কোর্স অফ টাইম, যে এভরিথিং শুড বি দ্য সাবজেক্ট টু ডিকে, যে এখানে সুন্দর জিনিসগুলো একটা সময় এসে ধ্বংস হয়ে যাবে। বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, যে সেটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, অথবা যে প্রকৃতির যে নিয়ম, যে প্রকৃতিতে আমরা জানি প্রকৃতি তার রং বদলায়, রূপ বদলায় ক্ষণে ক্ষণে, এবং হয়তো প্রকৃতির এই অমোঘ নিয়মেও আস্তে আস্তে ধীরে ধীরে তার আম, এই সুন্দর জিনিসগুলো তাদের সৌন্দর্য হারাতে বসবে। বাট দ্য ইটার্নাল সামার শেল নট ফেড, কিন্তু তোমার যে সৌন্দর্য, সেটাকে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইটার্নাল সামার। মানে যে আমরা জানি সামার তার কিছু ডিউরেশন নিয়ে, যেমন এখানে ফোর্থ লাইনে বলা হয়েছে টু শর্ট আ ডেট, মানে সামারটা খুব অল্প সময়ের জন্য আসবে, খুব অল্প সময় পরেই সে কি চলে যাবে। তো এটা বলছে আর কি যে সামারটা তো খুব অল্প সময়ে আসে, টেম্পোরারি। সো তার আম, অবশ্যই তার এই বিউটিটা ইটার্নাল না। বাট তোমার যে বিউটি সেটা কিন্তু ইটার্নাল। ইটার্নাল সামার ধারা বুঝিয়েছে দ্য ডার্ক লেডির ইটার্নাল বিউটি, যেটা কখনো বিবর্ণ হবে না, নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। এবং তোমার যে সৌন্দর্য রয়েছে, তোমার দখলে তোমার যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যটা আসলে কখনো হারাবে না। মানে তোমার যে সৌন্দর্যের অধিকারী তুমি, হ্যাঁ, এই সৌন্দর্যটা কখনো নষ্ট হবে না। নট শেল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, এমনকি মৃত্যুও গর্ব করে ধম্ব করে বলতে পারবে না যে সে তোমার সৌন্দর্যটাকে ছিনিয়ে নিতে পারবে। এই যে আমরা জানি এখানে শের ধারা বুঝিয়েছে যে মৃত্যু মূলত আসে কেন আমাদেরকে, আহ, আমার মূলত মূলত মেট্রো এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে দ্য বিউটি উই পসেস ইন আওয়ার বডি ইজ নাথিং বাট অ্যান ইলিউশন। আসলে আমাদের এই যে যে সৌন্দর্য, সেটা আসলে কিছুই না, এবং মৃত্যু সব কিছুই ছিনিয়ে নিতে পারে। এবং তার যে শেড, এখানে শেড দ্বারা বুঝিয়েছে যে কবর। তো এই যে কবরের নিচে যখন একজন মানুষ শায়িত থাকে, আমরা জানি কিছুদিন পরে তার এই ডেড বডিটাকে পোকামাকড়ে খেয়ে ফেলবে, এবং তার যে বিউটি সেগুলো আর কিছুই থাকবে না, সেটা একদম মিশে যাবে। বাট নর বাট এখানে শেক্সপিয়র মৃত্যুকে চ্যালেঞ্জ করে বলতেছে যে এমনকি মৃত্যু তোমার এই সৌন্দর্যটাকে ছিনিয়ে নিতে পারবে না, তার শেড দিয়ে তোমার এই মৃত্যুর যে ভয়ানক থাবা তা দিয়েও তোমার এই সৌন্দর্যটাকে সে ঢেকে ফেলতে পারবে না। When in eternal lines to time thou growest, যখন তোমাকে আমি আমার এই ইটার্নাল লাইনগুলোতে স্থান দিয়েছি, সো তোমার এই বিউটি কখনোই আর যাবে না। এটা আমার এই লাইনগুলোতে, যেহেতু আমার এই লাইনগুলো ইটার্নাল, সো তোমার বিউটি যখন আমি এই লাইনগুলোতে তুলে ধরেছি, ততদিন তুমিও এই লাইনগুলোর মধ্য দিয়েই ইটার্নাল থাকবে। তোমার এই বিউটিটাও আমার এই কবিতার লাইনের মতোই ইটার্নাল থাকবে। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, চোখে দেখবে, মূলত এই যে কথাগুলো ধারা বোঝাচ্ছে আর কি দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিইং অন আর্থ, যে পৃথিবীতে হিউম্যান বিইংয়ের যে একটা অস্তিত্ব, সেটাকে বুঝিয়েছে আর কি। সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু থি, ততদিন পর্যন্ত, সো লং লিভস দিস, এই যে মানুষ যতদিন থাকবে, আমার এই কবিতা, আমার এই অমর কবিতাটিও আসলে ততদিন থাকবে। এবং এই অমর কবিতাগুলোর মধ্য দিয়েই তুমি তোমার ইমর্টালিটি, তোমার যে সৌন্দর্য, বিউটি, তার ইমর্টালিটি খুঁজে পাবে।
হ্যাঁ, তো গাইস এখানে শেক্সপিয়র অনেক সুন্দরভাবে এখানে এই কথা আসলে তিনি ডার্ক লেডি সৌন্দর্য প্রকাশ করতে করতে কবিতার তার কবিতায় ডার্ক লেডির যে সৌন্দর্য তাকে তাকে ইমর্টালিটি দিতে দিতে আসলে আমাদেরকে আরও অনেক কিছুই শিখিয়েছেন যে লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং, যে আসলে আমাদের জীবনটা ছোট। আহ, আমরা আমাদের পৃথিবীতে খুব নির্দিষ্ট কিছু সময়ের জন্য আসি এবং এই অল্প সময়ের মধ্য দিয়ে আমাদের যখন টাইম শেষ হয়ে যায়, আমাদের লাইফ ডিউরেশন যখন শেষ হয়ে যায় তখন আমাদেরকে পরপারে পাড়ি দিতে হয়। বাট আমাদের কিন্তু আর্ট ইজ লং। আমরা কিন্তু আমাদের এই শর্ট লাইফ নিয়েও আমাদের আর্টের মাধ্যমে আমরা আসলে বেঁচে থাকতে পারি, আমরা ইমর্টালিটি আনতে পারি। যেমন কবি এখানে তার এই ডার্ক লেডিকে তার কবিতায় স্থান দিয়ে সে তার ইমর্টালিটি দান করেছে। তার কাছে মনে হয়েছে যে আসলে এই যে এই কবিতাটি সে লিখে যাচ্ছে, তার মৃত্যুরও অনেক অনেক পরে, যতদিন পৃথিবী থাকবে, যতদিন পৃথিবীর মানুষের অস্তিত্ব থাকবে, আসলে ততদিন তার এই কবিতা অমর হয়ে থাকবে। এবং তার এই অমর কবিতাটিতে সে যে ডার্ক লেডির প্রশংসা করেছে, তার যে বিউটি এখানে ফুটে উঠেছে, সেই বিউটিটাও আসলেই থাকবে। দেখা যাচ্ছে আহ, এই যে কবিতাটার অমরত্ব, এই অমরত্বটা তার ডার্ক লেডির বিউটিটাকেও অমরত্ব দিচ্ছে। গাইস এখানে আসলে কবি অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আসলে উম, কোনো কিছুই এভারলাস্টিং না, কোনো কিছুই ইটার্নাল না। বাট আমরা চেষ্টা করলে আমাদের আর্টের মাধ্যমেই আমরা অনেক কিছুকে ইটার্নাল করে রাখতে পারি। যে আমাদের কাজ, উম, আমাদের যে আর্ট, হ্যাঁ, সেটার মধ্যে দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিসগুলোকে